নমস্কার বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইজার ফ্রেন্ড অঙ্কন। আমি এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আমরা গত কয়েক মাস ধরে একটা বিষয় নিয়ে আমরা অবশ্যই আলোচনা করছিলাম, বা একটা সিরিজও বলতে পারেন। সেখানে অবশ্যই কিন্তু আলোচনা করছিলাম জন্মকুষ্ঠিতে কোনো একটি ঘরের অধিপতি জন্মকুষ্ঠির 12টি স্থানে থাকলে কিরম কি ফলাফল দিতে পারে। তো সেই সিরিজের আমাদের লগ্ন থেকে একাদশ অবধি কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা অবশ্যই আলোচনা করব এই সিরিজের শেষ ভিডিও, জন্মকুষ্ঠিতে দ্বাদশপতির বিভিন্ন স্থানে অবস্থান ও তার ফলাফল। তো আপনারা এই ভিডিও বানানোর পরে অনেকেই বুঝতে চেয়েছেন যে অনেকের কিছু কিছু জায়গাতে সমস্যা হয়েছে এবং অনেকে আরও নিখুঁত প্রেডিকশন চাইছেন। তো সেই হিসাবে আমি আপনাদেরকে আগের ভিডিওতেও বলেছি, এই ভিডিওতেও বলছি, আমি ঠিক করেছি যে প্রত্যেকটা লগ্ন সাপেক্ষে আমি প্রত্যেকটা গ্রহের পজিশন এবং সেই গ্রহটা সেই পজিশনে থেকে কোন কোন ঘরকে দেখছে বা দৃষ্টি দিচ্ছে সেই নিয়েও আমি কিন্তু একদম নিখুঁতভাবে আলোচনা করব। তো সেই সিরিজটা শুরু করবার আগে আমার ইচ্ছা আছে আরও দুটো বিষয় নিয়ে ভিডিও নিয়ে আসার। তো আমি খুব তাড়াতাড়ি সিরিজটা নিয়ে আসবো এবং সেখানে অলমোস্ট 108টা ভিডিও হবে। তো সেই বিষয়টা আমরা আশা করছি যদি আপনাদের কাছে তুলে ধরতে পারি, তাহলে সেক্ষেত্রে আপনাদের মানে অ্যাটলিস্ট এইটুখানি বলতে পারি, নিজের কুষ্ঠিটা নিজের বেসিক বিষয়টা আপনারা বুঝে নেবেন এবং আপনারা সেই হিসাবে প্রতিকারও করতে পারবেন। সেই বিষয়টা অবশ্যই আসবে। তো তার আগে আজকে আমরা অবশ্যই আলোচনা করব আজকে আমাদের ভিডিও নিয়ে। তো আমরা আজকে আমাদের ভিডিওর দিকে এগিয়ে যাই। তো ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করুন। তো আসুন শুরু করা যাক। তো আজকে আমাদের আলোচনার বিষয় কি, দ্বাদশ ঘর এবং দ্বাদশপতি। তো দ্বাদশ ঘর আপনারা প্রত্যেকে জানেন যে জন্মকুষ্ঠি অনুযায়ী আমরা যে ভিডিও এনেছি তার মধ্যে ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ ঘর হচ্ছে নেগেটিভ ঘর। তো তার মধ্যে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে দ্বাদশ ঘর। কিন্তু একটা মজার বিষয় দেখুন, দ্বাদশ ঘরের কারক গ্রহ সর্বাপেক্ষা যে কারকত্ব পাওয়া যায় দ্বাদশ ঘরে, সেটা কিন্তু অবশ্যই শুক্র গ্রহ। তো আপনারা প্রত্যেকেই জানেন শুক্র গ্রহ হচ্ছে ভোগ, বিলাস, আনন্দ, সুখ, শান্তির জন্য সব থেকে বেস্ট। আমি বৃহস্পতির আগেও শুক্রকে রাখবো, কারণ বর্তমান কলিযুগে আমাদের মানুষের কাছে একটা বিষয় অবশ্যই যে আর্টিফিশিয়াল সুখটা অনেকটা বেশি ম্যাটার করছে, আমি বর্তমানে যেটা দেখতে পাচ্ছি। তো আর্টিফিশিয়াল সুখটা কি সেই বিষয়টাও আলোচনা করব। তো বিষয়টা হচ্ছে কি, যেই ঘরের কারক গ্রহ হচ্ছে শুক্র, সেই ঘরটাকে নেগেটিভ ঘর ধরা হয়, কেননা এই ঘরের প্রধান কাজ হচ্ছে ব্যয় করা। আমরা আমাদের জীবনে কত আর্থিক গেন করছি তার পরিবর্তে কতটা আর্থিক ব্যয় করছি সেটাই কিন্তু দ্বাদশ ঘর। এবং তার সাথে দ্বাদশ ঘরে কিন্তু অবশ্যই শয্যাসুখ আসে এবং তার সাথে বলতে পারেন বিদেশ যাত্রা বা দূরযাত্রা, যারা ঘুরতে বেড়াতে পছন্দ করে সেখানে নবম দ্বাদশ কানেকশনটা খুব পজিটিভ কাজ করে এবং অনেকে বলা হয় মুক্তির ঘর বা মোক্ষের ঘর। তো দ্বাদশ ঘরটা সেই অর্থে শুক্র কিন্তু অবশ্যই সর্বাপেক্ষা কারক। আর আরেকটা বিষয় দেখুন, যে জন্মকুষ্ঠিতে যেটা আমাদের ন্যাচারালি মানে কালপুরুষের জন্মকুষ্ঠি ধরা হয়, যেটাকে মেষ লগ্ন, সেই লগ্নের দ্বাদশ ঘর কিন্তু পেয়েছে অবশ্যই মীন। তো সেই মীন রাশিতে কিন্তু শুক্র হয় উচ্চ, তাহলে এখানে বৃহস্পতি এবং শুক্রের কম্বিনেশন অবশ্যই কিন্তু উঠে আসছে। মীন রাশি বা এই বিষয়টা আমি জানি না আপনাদেরকে বোঝাতে পারলাম কিনা। কালপুরুষের কুষ্টি হচ্ছে মেষ লগ্নকে ধরে দেখা হয়। তো এখানে মেষ লগ্নের দ্বাদশ ঘর হচ্ছে মীন, সেই মীন রাশিতে কিন্তু শুক্র হয় উচ্চ। দেখুন উচ্চ স্থানে এখানে অবশ্যই কিন্তু মীন রাশিতে শুক্র উচ্চ হয়। তো তার মানে এই নয় যে যদি দ্বাদশ ঘরে অন্য কোনো গ্রহ থাকে তারা ভালো ফলাফল দিতে পারে না। এই বিষয়টা আগে আপনাদেরকে বুঝতে হবে যে শুক্রের কাজ কি। ভোগ, বিলাস, আনন্দ, সুখ, আমাদের ব্যয়, আমাদের স্ট্যাটাস মেনটেন, আমাদের ডিজায়ারনেস, টোটালটাই কিন্তু অনেকটা ডিপেন্ড করে শুক্রের ওপর। কতটা বাজে খরচ আমরা করছি সেটাও কিন্তু ডিপেন্ড করে দ্বাদশ ঘর থেকে। তো সেই দিক থেকে যদি দেখা যায়, দেখুন দ্বাদশ ঘর হচ্ছে আমাদের ব্যয়ের ঘর। তো দ্বাদশ ঘরে যদি কোনো গ্রহ থাকে তাহলে সেইখানে তো আপনাদের অবশ্যই ব্যয় করাবেই। সেটা কোন দিকে ব্যয় করাবে সেটা যদি আপনারা বুঝে নেন এবং তার পরিবর্তে যদি আপনারা পজিটিভলি দান করেন, ব্যয় মানে তো বেরিয়ে যাওয়া, তো সেই ব্যয়টাকে আটকানোর জন্য যদি আমরা পজিটিভলি দান করি সেই গ্রহটাকে উদ্দেশ্য করে, তাহলে সেক্ষেত্রে কী হবে, আমাদের নেগেটিভ ব্যয়টা কমে যাবে। অনেকে আছে ধরে নিন অনেক টাকা রোজগার করছে, আর কিপ্টে যাদেরকে এক কথায় বলা হয়, শুক্রের কানেকশন কেন, দ্বাদশে ধরুন কোনো গ্রহ নেই বা দ্বাদশপতি জন্মকুষ্ঠিতে খুব দুর্বল অবস্থাতে বসে আছে, তো সেই দিক থেকে তারা ভীষণভাবে ধরে নিন ব্যয় করছে না, তারা সেভিংস করছে। তো কোনো দিক থেকে দেখা গেল যে তার দ্বাদশপতির মহাদশা শুরু হয়েছে, ঠিক আছে, এবং গোচরে সেই দ্বাদশপতি গোচর করছে, সেখানে কিন্তু তাদের একটা বাজে ব্যয় হয়ে যাওয়ার চান্স থাকে। তো এই বিষয়গুলো যখন আপনারা পার্টিকুলার নিজের কুষ্ঠির সাথে মিলিয়ে দেখবেন, সেগুলো খুব সহজে বুঝতে পারবেন। এইটা হচ্ছে বিষয়। তো দ্বাদশ ঘর থেকে আমাদের ব্যয়, শয্যাসুখ, বিদেশ যাত্রা এবং মোক্ষের ঘর হিসাবে ধরা হয় দ্বাদশ ঘরকে।
তো দ্বাদশ ঘরে যে কোনো গ্রহ থাকলে সেখানে কিন্তু আপনাকে নেগেটিভ ব্যয় অবশ্যই দেবে। আপনাদের ক্ষেত্রে এটা অবশ্যই দেখতে হবে যে দ্বাদশপতি জন্মকুষ্ঠির কোন পজিশনে বসে আছে, যেটা নিয়ে আমাদের আলোচনার আজকে বিষয়। তো এখানে দ্বাদশপতি কতটা স্ট্রংলি বসে আছে আপনার জন্মকুষ্ঠিতে, এখানে কিন্তু পরিষ্কার করে লেখা আছে দেখুন, 0 ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি বা 3 ডিগ্রি অথবা 27, 28, 29, 30 এই ডিগ্রিতে যদি থাকে সেই গ্রহ কিন্তু একদমই দুর্বল। সেই গ্রহের নেগেটিভ অথবা পজিটিভ কোনো ফলাফল দেওয়ারই ক্ষমতা কিন্তু থাকে না। তো সেইটা অবশ্যই দেখতে হবে। এবং দ্বাদশ ঘরের সাথে সেই গ্রহটা আর কোন ঘরের অধিপতি, এটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর। সেই কারণের জন্য আমার পরবর্তী সিরিজটা, যেটা আমি আপনাদেরকে ফার্স্টেই বললাম। তো এইখানে সর্বপ্রথম আমি লিখে দিয়েছি আপনাদের লগ্ন যেটাই হোক না কেন আপনারা জন্মকুষ্ঠি খুলবেন। অনেকেই মনে করেন যে মেষটাই সবার লগ্ন হয়, সেটা কিন্তু কখনোই নয়। আমাদের পূর্ব ভারতীয় কুষ্টি অনুসারে আপনার যেই ঘরটাতে লেখা থাকবে সেটাই আপনার লগ্ন এবং সেটি হচ্ছে আপনার 1 নম্বর ঘর, সেই ঘর থেকেই কিন্তু কাউন্ট করা হবে। উত্তর ভারতীয় কুষ্টির ক্ষেত্রে কি হয়, এই ঘরটাকেই প্রাধান্য দেওয়া হয়। যদি কারণ মিন লগ্ন হয়, মিন হচ্ছে আমাদের হিসাবে 12 নম্বর ঘর, তো এইখানটাতে সেখানে 12 লেখা থাকে, তাহলে এইটাই লগ্ন হয়ে গেল। কিন্তু আমাদের সিস্টেম সেটা নয়। আমাদের সিস্টেম হচ্ছে মেষ যদি কারোর লগ্ন হয় তাহলে এইখানে লেখা থাকবে, কারোর যদি কর্কট লগ্ন হয় বা যে কোনো লগ্ন হয় সেখানে কিন্তু লটা লেখা থাকবে, সেটাই কিন্তু আমাদের 1 নম্বর ঘর হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তো এই হিসাবে আমাদের কিন্তু পূর্ব ভারতীয় কুষ্টি। তো সেই দিক থেকে আপনাদেরকে দেখে নিতে হবে, আপনার যদি মেষ লগ্ন হয় আপনাদের দ্বাদশ ঘরের অধিপতি, দ্বাদশ ঘর হচ্ছে মিন, দ্বাদশ ঘরের অধিপতি বৃহস্পতি এবং তার সাথে সে নবমপতিও। তো আপনাদেরকে এই জিনিসটা প্রত্যেকটা আমি লগ্ন সাপেক্ষে লিখে দিয়েছি, আপনারা প্রত্যেকে দেখে নিন। এখানে বৃষ লগ্নের ক্ষেত্রে দ্বাদশ ঘরের অধিপতি অবশ্যই কিন্তু মঙ্গল বা মেষ হচ্ছে, তার সাথে কিন্তু সেই মঙ্গল সপ্তম ঘরেরও অধিপতি। তো আমি প্রত্যেকটা ঘরের ক্ষেত্রে বা প্রত্যেকটা লগ্নের ক্ষেত্রে কিন্তু লিখে দিয়েছি, এটা বুঝে নিন ফার্স্টে। তো এইখানে আপনারা আশা করি বুঝতে পেরে গেছেন যে আপনার লগ্ন অনুযায়ী দ্বাদশপতিকে এবং সেই দ্বাদশপতি আপনার জন্মকুষ্ঠির কোন স্থানে বসে আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। একটা বিষয় পরিষ্কার করে বুঝে নিন, দ্বাদশপতির কাজ হচ্ছে আপনার ব্যয় করানো। তো কোন খাতে আপনার ব্যয় হবে সেইটাই কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয়। দ্বাদশপতি যদি কারোর লগ্নে থাকে, লগ্নটা কি, লগ্ন হচ্ছে আমাদের সব থেকে জন্মকুষ্ঠির সব থেকে গুরুত্বপূর্ণ ঘর। তো দ্বাদশ লগ্ন কানেকশন মানে এইটা তো প্রথমে আপনাদেরকে বুঝে নিতে হবে, তারা কিন্তু নিজের পেছনে ব্যয় করতে সব থেকে বেশি পছন্দ করে, কিন্তু সেই ব্যয় কখনোই সাকসেসফুল হয় না। তারা কিন্তু নিজের ফ্যামিলি, দেখবেন একটা বিষয় তো প্রত্যেকেই দেখেছেন যে আমরা যখন নিজেকে গিফট করি তার থেকে অনেক ভালো লাগে যদি অন্য কাউকে বা নিজের কাছের মানুষকে কিছু গিফট করতে পারি। কিন্তু এই সকল মানুষের মধ্যে একটা স্বার্থপরতা থাকে। দ্বাদশপতি যখন লগ্নে থাকে, আমি বারবার করে বলছি, দ্বাদশপতির সাথে আপনাদেরকে দেখে নিতে হবে সেই গ্রহটা আর কোন ঘরের অধিপতি। যদি কোনো একটা পজিটিভ ঘরের অধিপতি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই নেগেটিভিটিটা থাকে না, কিছু অংশে থাকে, কিছু অংশে থাকে না। এইটার জন্যই কিন্তু পার্টিকুলার জন্মকুষ্ঠি বিবেচনা করা দরকার। তো সেই দিক থেকে দ্বাদশপতি যদি কারো লগ্নে থাকে তারা কিন্তু নিজের পেছনে ব্যয় করতে ভীষণ পছন্দ করে, তারা নিজেকে নিয়ে চলতে পছন্দ করে। তো এর থেকে বিষয় কি, নিজের পেছনে ব্যয় করেও কিন্তু তারা 100% স্যাটিসফ্যাকশন হয় না। তারা নিজের জন্য জিনিস কিনছে কিন্তু সেটাতে তারা শান্তি পাচ্ছে না। এইটা কিন্তু বারবার তাদের জীবনে হতে থাকে। এবং তার সাথে দেখা গেছে যে এরা ধরে নিন মানে ব্যয় করে অর্থহানি এতটাই করে ফেলে, মানে নিজের শখ আহ্লাদ মেটানোর জন্য, সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে ফ্যামিলির সাপোর্ট নিতে হয় বারবার। কেননা এই বিষয়টি তো উঠে আসছে যে তারা নিজেকে এন্টারটেন করার জন্য বারবার ব্যয় করবে, এটা অবশ্যই। তো যাদের দ্বাদশপতি লগ্নে আছে তাদের যদি এরকম ধরনের সিচুয়েশন আসে তাহলে অবশ্যই বলবো ব্যয়টা নিজের পেছনে না করে আপনারা আপনাদের প্রিয়জনদের পেছনে করুন, সেখানে কিন্তু আপনার ব্যয়টা, নেগেটিভ ব্যয়টা কমে যাবে। এটা হচ্ছে সব থেকে বড় বিষয়। এই যে ধরে নিন অনেকের ক্ষেত্রে দেখেছেন এই কথাটা অনেকেই বলে থাকে যে এত টাকা জমাচ্ছে, এর কোনো না কোনো খাতে পয়সাটা খরচ হয়ে যাচ্ছে। তো এই যে বিষয়টা উঠে আসে কেন, আমরা যদি পজিটিভলি দান ধ্যানটা করি তাহলে সেক্ষেত্রে এই সমস্যাটা আসে না। তো এই বিষয়টাই কিন্তু আজকে আমাদের মেন বিষয়। তো দ্বাদশপতি লগ্নে থাকলে আমি যেটা বললাম, এখানে অবশ্যই তারা কিন্তু আর একটা বিষয় দেখা গেছে, তারা কিন্তু যদি বিয়ে হয় তাহলে বিবাহিত জীবনের ক্ষেত্রে তারা খুব একটা কিন্তু সুখী হয় না। তাদের পার্টনারের থেকে কিন্তু ধোঁকা খাওয়ার একটা কিন্তু চান্স অবশ্যই থাকে দ্বাদশপতি যদি লগ্নে থাকে, এটা হচ্ছে বিষয়। তার পরবর্তীতে আসছে দ্বাদশপতি যদি দ্বিতীয় থাকে, তাহলে অবশ্যই আপনারা প্রত্যেকে জানেন যে দ্বিতীয় ঘর হচ্ছে আমাদের সেভিংসের ঘর। তাহলে এই জাতক বা জাতিকা কোনোদিনও সেভিংস করতে পারে না, টাকা কোনো না কোনো দিক থেকে এদের খরচ হয়ে যায়। যে কোনো রকমভাবে সেভিংস করলেও সেটা কিন্তু নষ্ট হয়ে যায় বারবার। এই সকল মানুষদেরকে আপনি যতই অর্থ দিন না কেন বা যে কোনো রকমভাবে যদি অর্থপ্রাপ্তি হয় না কেন, এরা সেভিংস কিছুতেই করতে পারবে না। কোনো না কোনো খাতে এদের দেখবেন ঠিক টাকা বেরিয়ে যাচ্ছে। এই বিষয়টা কিন্তু এদের ক্ষেত্রে বারবার লক্ষ্য করা যায়। দ্বাদশপতি যদি কারুর কোনোরকমভাবে দ্বিতীয় কানেকশান দেয় সেক্ষেত্রে এদের বড়সড় অর্থহানির যোগ কিন্তু থাকে। ধরুন সেভিংস করেছে, হঠাৎ করে সেইখান থেকে ফ্রড হয়ে গেল, ফ্রড চক্র, এরকম ধরনের বিষয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যাদের দ্বাদশ দ্বিতীয় কানেকশান আছে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই লক্ষ্য করা যায়। এবং তার পরবর্তীতে আসছে কি, দ্বাদশপতি যদি কারো তৃতীয় স্থানে থাকে,
তাহলে তৃতীয় ঘর কিসের ঘর সেটা আপনাদেরকে বুঝতে হবে। তৃতীয় ঘর হচ্ছে কমিউনিকেশনের ঘর, যোগাযোগ ব্যবস্থার ঘর। দ্বাদশপতি তৃতীয় স্থানে থাকলে কর্মে এরা সেটেল হতে পারে না, কারণ এরা ফিকিল মাইন্ডের হয়, ভীষণ ফিকিল মাইন্ড হয় এদের। কোনটা করব কোনটা করব না এই কনফিউশনে এদের জীবনের অর্ধেকটা সময় কিন্তু কেটে যায়। এদের ক্ষেত্রেও কিন্তু দেখা গেছে এরা কিন্তু নিজের পেছনে খরচ করতে পছন্দ করে, এবং তার পরবর্তী কিছু ক্ষেত্রে যদি দেখা যায় এরা নিজেদের ভাতৃস্থানীয় যারা আছে মানে ভাই বোন যারা আছে তাদের পেছনে খরচ করতে পছন্দ করে, আখিরে কিন্তু সেই সুফলটা এরা জীবনে পায় না। ঘুরতে বেড়ানোর পেছনে কিন্তু এদের মারাত্মক খরচের একটা হাত থাকে, এরা কিন্তু কৃপণ হয়। এক কথা যদি বলা যায় দ্বাদশ তৃতীয় কানেকশনের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টাও দেখা যায়। তার পরবর্তীতে হচ্ছে দ্বাদশপতি যদি চতুর্থ স্থানে থাকে। চতুর্থ ঘর হচ্ছে আমাদের সুখের ঘর, আমরা প্রত্যেকেই জানি খুব গুরুত্বপূর্ণ একটি ঘর এবং কেন্দ্রের ঘর। এবং তার সাথে সাথে আমাদের সব থেকে বড় বিষয় যেটা আমাদের নিজেদের গৃহ, নিজেদের বাড়ি। একটা বিষয় দেখবেন দ্বাদশ চতুর্থ কানেকশন যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এরা নিজেদের বাড়ি ঘরের মানে ভোগটা করতে পারে না। যতই ভালো বাড়ি বানাক না কেন দেখা যাচ্ছে কি এদেরকে বাইরে গিয়ে থাকতে হচ্ছে, বা এইখানে ধরে নিন কর্মসূত্রেই যদি আপনি দেখেন, আপনার হয়তো দেশে অনেকেরই আছে খুব ভালো বাড়ি আছে, কিন্তু আপনারা কর্মসূত্রে বাইরে আছেন, আপনাদেরকে একটা সেই যাতা একটা বাড়িতে থেকে আপনাদেরকে কাজ করতে হচ্ছে। তো এইরকম ধরনের বিষয়গুলো কিন্তু যাদের দ্বাদশ চতুর্থ কানেকশন থাকে এইটা থাকে, এবং মায়ের থেকে দূরে গিয়ে থাকার একটা প্রবণতা বা গৃহ থেকে দূরে গিয়ে থাকার প্রবণতা। ভুলভাল ধরে নিন গাড়ি কিনে লোন নিল, সেই লোনটা শোধ না করতে পেরে তারা কিন্তু এক্সট্রা টাকা ব্যয় করছে, এটা কিন্তু মিটিয়ে দেয়। দ্বাদশপতি চতুর্থে থাকলে এদের কিন্তু মিটিয়ে দেওয়ার ক্ষমতাটা অবশ্যই থাকে, কিন্তু সেক্ষেত্রে দেখা যায় যে এক্সট্রা যে ব্যয়টা সেটা কিন্তু এদের নিজের গৃহের প্রতি হয়, এবং কিন্তু সেই গৃহ এরা ভোগ করতে পারে না দ্বাদশ চতুর্থ কানেকশন থাকলে। আমি অবশ্যই বলবো যাদের দ্বাদশ চতুর্থ কানেকশন আছে তাদের কিন্তু পসিবিলিটিস থাকলেও তারা নিজের জন্মস্থান থেকে দূরে গিয়ে গৃহ নির্মাণ করুন। পসিবিলিটিস অবশ্যই আসতে পারে, কেন আমি পার্টিকুলার দ্বাদশপতি চতুর্থ স্থানের কথাটা বলছি। এখানে যদি চতুর্থপতি তার সাথে চতুর্থ স্থানে থাকে বা খুব স্ট্রং অবস্থাতে চতুর্থপতি বসে থাকে তাহলে সেক্ষেত্রে তার গৃহযোগ আসবে, কিন্তু সেখানে আপনাদেরকে দেখতে হবে কি যে সেই গৃহযোগ যেহেতু আসছে আর আপনার যদি দ্বাদশের কানেকশন থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা সেই গৃহটাকে ভোগ করতে পারছেন না। সেখানে অবশ্যই কিন্তু আপনাদের উচিত হবে জন্মস্থান থেকে দূরে গিয়ে গৃহ নির্মাণ করা। সেখানে গেলে কিন্তু আপনারা কিছুটা হলেও শান্তি পাবেন, এটা হচ্ছে সবথেকে বড় বিষয়। দ্বাদশপতি পঞ্চমে, সন্তান সুখে বাঁধা, সন্তান হওয়ার পর তার দূরে চলে যাওয়ার একটা প্রবণতা বা অবাধ্য সন্তান যাকে বলা যায় সেরকম ধরনের সমস্যা দেওয়া, এডুকেশনের প্রবলেম বা এডুকেশনাল ক্ষেত্রে দূরযাত্রা। অনেক মানুষরা আছে দেখবেন যে তারা পড়াশোনার সূত্রে বাইরে গিয়ে পড়াশোনা করছে, তো সেখানে কিন্তু অবশ্যই দ্বাদশের কানেকশনটা থাকে। এবং অনেকে আবার এইটাকে ধরে যে দ্বাদশপতি পঞ্চমে থাকলে এডুকেশনের জন্য ব্যয় এবং সেই ব্যয়টা অসফল ব্যয়। ধরুন পড়াশোনা করেছে, বাইরে গিয়ে বিদেশ যাত্রা করে অনেক টাকা পয়সা খরচা করে, কিন্তু যোগ্য চাকরি তারা জীবনে পাচ্ছে না। এরকম ধরনের সমস্যাও কিন্তু দ্বাদশ পঞ্চম কানেকশনের ক্ষেত্রে দেখা যায়। এদের জ্ঞান অর্জন করার ক্ষমতাটা কিছু ক্ষেত্রে কম হয়, ঠিক আছে। এবং দ্বাদশপতি যখন পঞ্চমে থাকে সেক্ষেত্রে এটাও দেখা যায় অনেকাংশে এটাও দেখা যায় যে দ্বাদশপতি পঞ্চমের ক্ষেত্রে জ্ঞান অর্জন তো এটা করে নিয়েছে, সেটা পজিটিভলি কাজে লাগাতে পারছে না। এরকম ধরনের সমস্যাও কিন্তু দেখা যায়। সন্তানের পেছনে খরচ ব্যয়, এডুকেশনের পেছনে খরচ ব্যয়, এরকম ধরনের সমস্যা কিন্তু দ্বাদশ পঞ্চম কানেকশনের ক্ষেত্রে দেখা যায়। আমি বারবার বলছি আমি সব নেগেটিভ বলছি, ঠিক আছে, কিন্তু এইখানে আপনাদেরকে সেই ঘরের অধিপতিকেও দেখতে হবে। সে যদি স্ট্রং থাকে নেগেটিভের পরিবর্তে কিন্তু পজিটিভও হতে পারে, এটাই সবথেকে বড় বিষয়। তার পরবর্তীতে আসছি দ্বাদশপতি ষষ্ঠে, এটাকে বিপরীত রাজ্যক হয়ে যাচ্ছে। আপনারা যারা বিপরীত রাজ্যকের ভিডিও দেখেননি তারা অবশ্যই দেখলে বুঝতে পারবেন যে বিপরীত রাজ্যক অর্থাৎ একটা নেগেটিভ ঘরের অধিপতি যদি একটা নেগেটিভ ঘরে বসে থাকে, অর্থাৎ 6, 8, 12কে আমরা নেগেটিভ হিসাবে ধরি জন্মকুষ্ঠির, তো 6, 8, 12 ঘরের অধিপতি যদি 6, 8, 12 কোনো একটি ঘরে থাকে তাহলে সেটা বিপরীত রাজ্যক। বিপরীত রাজ্যকের মানে হচ্ছে এইটাই। এবং তার সাথে আপনাকে অবশ্যই দেখতে হবে যে লগ্নপতি যেন স্ট্রং থাকে। তো দ্বাদশপতি ন্যাচারালি ষষ্ঠ স্থানে থাকলে যদি বিপরীত রাজ্যক হয়, লগ্নপতি যদি স্ট্রং হয় সেক্ষেত্রে কিন্তু সেটা ভালো, ঠিক আছে। আর যদি সেখানে বিপরীত রাজ্যক না হয়, এই কারণে সব থেকে আগে যে কোনো জন্মকুষ্ঠির সব থেকে প্রধান যে গ্রহটা সেটা হচ্ছে আপনার লগ্নপতি। সে যদি স্ট্রং থাকে তাহলে আপনাকে যে কোনো সমস্যা থেকে বের করে নিয়ে আসার ক্ষমতা সে রাখে। সমস্যা প্রত্যেকটা মানুষের একটা খুব সহজ সরল অঙ্গ বলতে পারেন, কিন্তু বিষয়টা মেন সমস্যাটা কোথায়, যে আমরা সেই সমস্যাটা সমাধান করতে পারছি না, এটা হচ্ছে মেন প্রবলেম। তাহলে যেই জায়গা থেকে যদি আমাদের লগ্নপতি স্ট্রং থাকে, আমরা মেন্টালি খুব স্ট্রং হই, তাহলে যে কোনো সমস্যার সমাধান খুব সহজে করতে পারবো। সমস্যা তো সবার হবে, কার নেই? যার কোটি কোটি টাকা আছে তারও সমস্যা আছে, যার কিছু নেই তারও সমস্যা আছে, এইটা হচ্ছে ব্যাপার। তো সেই দিক থেকে যদি আমরা দেখি যে দ্বাদশপতি ষষ্ঠ স্থানে, এইটা কিন্তু কোনো না কোনো দিক থেকে বিপরীত রাজ্য হলে ভালো।
আর যদি বিপরীত রাজযোগ না হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই দেখা যায় যে এরা কিন্তু অনেকাংশে মিথ্যেবাদী হয়, ফ্রড চক্রে বারবার জড়িয়ে পড়ে। এবং এদের ক্ষেত্রে দেখা যায় যে দেখবেন যে সকল ফ্রড কোম্পানি আছে সেই কোম্পানির সাথে কাজের সাথে যুক্ত হয়ে গেল, হয়তো এরা নিজের থেকে ফ্রড নয় কিন্তু এদেরকে ওই কাজটা করতে হচ্ছে, ঠিক আছে, সেই কাজের মাধ্যমে মানুষকে ঠকাতে হচ্ছে। এরকম ধরনের ব্যাপারও কিন্তু দ্বাদশ ষষ্ঠ কানেকশনের ক্ষেত্রে হয়, এরা না জেনে মানুষকে ঠকিয়ে ফেলে। তো এইখান থেকে এরাও নিজেরা অনুতপ্ত হয়, এটাও কিন্তু একটা সমস্যার জায়গা। এবং যদি দ্বাদশপতি ষষ্ঠে থাকে বিপরীত রাজযোগ হয় সেখানে কিন্তু খুব ভালো, এরা কিন্তু খুব পজিটিভলি যে কোনো কর্মকে নিজের মানে দেশের বাইরে অব্দি কানেকশন নিয়ে যেতে পারে। নিজের কর্মের ক্ষেত্রে এদের নাম কিন্তু দেশের বাইরে অব্দি যায়। খুব ভালো ক্রিকেটার, সেই ক্রিকেটারে যদি ষষ্ঠ দ্বাদশ কানেকশন থাকে বা যে কোনো খেলোয়াড় স্পোর্টস পার্সোনালিটির মানুষ, তো সেক্ষেত্রে অবশ্যই তার নামটা কিন্তু বিদেশের বাইরেও যায়, এটা আপনারা প্রত্যেকে জানি। তো এই কানেকশনটা কিন্তু দ্বাদশ ষষ্ঠ এবং দ্বাদশ তৃতীয় কানেকশনের ক্ষেত্রে এটা হয়। এবার দশমের যদি দৃষ্টি কোনো রকমভাবে চলে আসে এটা হতে বাধ্যই। তো এই জন্য বলি পার্টিকুলার জন্মকুষ্ঠী দেখলে আরও ডিটেলে এগুলো বলা যায়, বুঝতে পেরেছেন। তো তার পরবর্তীতে আসছি কি দ্বাদশপতি সপ্তম স্থানে। সপ্তম ঘর আমাদের পার্টনারের ঘর, আমাদের অবশ্যই কিন্তু স্বামীর ক্ষেত্রে স্ত্রী বা স্ত্রীর ক্ষেত্রে স্বামী, সেখানে কিন্তু একটা প্রবলেমের জায়গা। তো আপনাদের ক্ষেত্রে কি হবে, ব্যবসায় বারবার নেগেটিভিটি, ব্যবসা ডুবে যাওয়া, এবং তার পরবর্তীতে আসছে আপনার পার্টনারের পেছনে বেকার খরচ, সেই খরচ করেও তার নাম কিন্তু আপনারা পান না। এবং পরবর্তীতে অনেকাংশে দেখা গেছে দ্বাদশ সপ্তম কানেকশনের ক্ষেত্রে পার্টনার কিন্তু আপনার সাথে বেইমানি করছে বা আপনাকে ধোঁকা দিচ্ছে। এরকম ধরনের সমস্যাও কিন্তু সপ্তম ঘর মানে দ্বাদশপতি সপ্তমে থাকলে দেখা যায়। আবার যদি আমরা এটার অন্য একটা চিত্র দিয়ে চিন্তা করি যে যেহেতু দ্বাদশ ঘর শয্যা সুখের ঘর, তো এখানে অবশ্যই যদি দ্বাদশ সপ্তম কানেকশন হয় এদের কিন্তু বেড পার্টনার কিন্তু মেনই হয়, সিঙ্গেল বেড পার্টনার হয় না। আশা করি আমি ব্যাপারটা আপনাদেরকে বোঝাতে পারছি যে এদের ক্ষেত্রে কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের যোগটা কিন্তু একটু ভীষণভাবে থাকে। আর যদি সেখানে শুক্র কানেকশন দিয়ে দেয় বা রাহু মঙ্গল কানেকশন দিয়ে দেয় তাহলে তো আর দেখতেই নেই। তো এরকম ধরনের ব্যাপারটাও কিন্তু অবশ্যই হয়ে থাকতে পারে। তো যাদের দ্বাদশপতি সপ্তমে আছে আমি অবশ্যই বলবো বিজনেসের দিকে না যাওয়া এবং নিজের পার্টনারের ক্ষেত্রে 100% লয়াল থাকা, তবে তাদের কিন্তু এই দিক থেকে সমস্যাটা কম হবে। অনেকে দেখেছেন দ্বাদশপতি সপ্তমে কানেকশন ডিভোর্স হয়েছে, সেখানে কিন্তু তাদের অনেক টাকা খরচ হয়েছে। এরকম ধরনের সমস্যাটা কিন্তু দ্বাদশ সপ্তম কানেকশনের ক্ষেত্রে আসে। তো এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। এবং বিজনেস করেছে, সেই বিজনেস বন্ধ হয়ে গেছে, সেক্ষেত্রে তাদের কাস্টমারকে টাকা ক্ষতিপূরণ দিতে হয়েছে, এটাও কিন্তু দ্বাদশ সপ্তম কানেকশনের ক্ষেত্রে হয়। এবার পরবর্তী হচ্ছে দ্বাদশপতি যদি কারোর অষ্টমে থাকে, সেই বিপরীত রাজযোগের বিষয় চলে আসছে। কিন্তু দ্বাদশপতি অষ্টমে থাকলেও এখানে কিন্তু একটা সমস্যার জায়গা, যদি বিপরীত রাজযোগ না হয় তাহলে সেক্ষেত্রে এদের স্বল্পায়ুর একটা যোগ থাকে। আমাকে দেখলাম একজন কমেন্ট করেছেন যে অষ্টমপতি দ্বাদশে আছে, সেক্ষেত্রে আমার তো তাড়াতাড়ি মারা যাবো না, কীরকম একটা কমেন্ট করেছে। দেখুন এটা প্রত্যেকটা জিনিস ডিপেন্ড করছে কিন্তু লগ্নের ওপর। লগ্নপতি যদি স্ট্রং থাকে, আপনার যা ইচ্ছা থাকুক না জন্মকুষ্ঠীতে নেগেটিভ যোগ, সেই যোগ কিন্তু অ্যাপ্লিকেবল হবে না। তো সব থেকে আগে দেখতে হবে যে আপনার লগ্নপতি কতটা স্ট্রং জন্মকুষ্ঠীতে আছে, তাকে স্ট্রং করা সব থেকে বেশি দরকার। তো সেই দিক থেকে যদি আমরা দেখি যে দ্বাদশ অষ্টম কানেকশন অবশ্যই স্বল্পায়ু যোগ দেখায়। এটা প্রত্যেকটা, ধরুন আমরা প্রত্যেকেই বই পড়েছি তো, বা আমরা যেখানে অ্যাস্ট্রোলজি শিখেছি সেখানেও কিন্তু এই জিনিসটা খুব নর্মালি শেখানো হয়েছে। দ্বাদশ অষ্টম কানেকশনের ক্ষেত্রে এই ধরনের সমস্যাটা আসে। এবং একটা ব্যাপার হচ্ছে দ্বাদশ অষ্টম কানেকশনের ক্ষেত্রে কি হয়, তারা জীবনে যাই করুক না কেন নাম পাবে না। সব কিছু করলো, নিজের কর্ম করলো, সব কিছুতে তারা পারদর্শী, কিন্তু সেই নাম যশ খ্যাতিতে বারবার বাধা আসবে। এবং এই ক্ষেত্রেও দেখা যায় যে এরা কিন্তু খুব কিপ্ট হয়, যেটা আমি বিষয়টা প্রথমেই বলেছিলাম যে দ্বাদশপতি অষ্টমে টাকা পয়সা খরচ করছে না, কিন্তু কোনো না কোনো খাতে তার টাকা পয়সা খরচ হয়ে যাচ্ছে। খুব পজিটিভ মেন্টালিটির, খুব হিসাব করে চলে, খুব ভালো। অবশ্যই হিসাব করে চলাটা প্রত্যেকটা মানুষের জীবনের দরকার, কিন্তু কিছু ক্ষেত্রে আমাদের যে ব্যয়টা হওয়ার কথা সেই ব্যয়টা হবেই। তো সেই ব্যয়টাকে আমরা যদি কমানোর জন্য কিছু দান ধ্যান করি তাহলে অবশ্যই দরকার। যাদের দ্বাদশ অষ্টম কানেকশন থাকে তাদের কিন্তু অবশ্যই উচিত গরিব দুঃখীদের দান দেওয়া। এক্ষেত্রে কিন্তু সেটা খুব নেগেটিভিটিটাকে কাটিয়ে দেয় দ্বাদশের অষ্টমে, যদি এখানে বিপরীত রাজযোগ না হয়। বিপরীত রাজযোগ হলে সেক্ষেত্রে সমস্যাটা অনেক কম হবে। দ্বাদশ অষ্টমের ক্ষেত্রে অবশ্যই এরা কিন্তু যথেষ্ট সৎ মেন্টালিটির হবে এবং সুখীও হবে যদি বিপরীত রাজযোগ হয়ে যায়। তার পরবর্তীতে চলে আসছি দ্বাদশ নবম কানেকশন। দ্বাদশ নবম কানেকশন মানেই কিন্তু দূরযাত্রা, বিদেশ যাত্রা এবং বিদেশে গিয়ে সাফল্য। এবং এরা কিন্তু ভ্রমণ পিপাসু হয়, ঘুরতে ভালোবাসে, তীর্থ ভ্রমণ করতে ভালোবাসে, সেই দিক থেকে কিন্তু পজিটিভ হয়। কিন্তু কোনো না কোনো দিক থেকে দ্বাদশ নবম কানেকশনের ক্ষেত্রে দেখা গেছে এরা কিন্তু ভাগ্যের সাপোর্টটা পায় না খুব একটা বেশি করে। যত জন্মস্থান থেকে দূরে যাবে সেখানে গিয়ে তারা সাফল্যটা তত পাবে।
দ্বাদশ দশমের ক্ষেত্রেও সেম কানেকশন, কিন্তু দ্বাদশ নবমের ক্ষেত্রে কি হয়, ভাগ্য যেটা আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ, যে কর্ম তারপরে কিন্তু ভাগ্য। তো আমরা যখন ভাগ্যের সাপোর্ট জীবনে পাবো না, সেক্ষেত্রে আমাদের কর্মে বাধা আসবে, সেইরকম ধরনের ব্যাপারটা আসে। তো সেই ক্ষেত্রে দ্বাদশ নবম কানেকশনের ক্ষেত্রে এরা স্যাটিসফাইড হয় না যে কোনো কিছু করে, এই ব্যাপারটা কিন্তু লক্ষ্য করা গেছে। এবং আমি অবশ্যই বলবো যাদের দ্বাদশ নবম কানেকশন আছে তারা তীর্থস্থানে ডোনেশন করুন, মন্দির মসজিদ যেটা আপনার কাছে ভালো তাদেরকে ডোনেট দিন। সেক্ষেত্রে কিন্তু বা ধর্মস্থান, আমি এটা বলছি না মন্দির মসজিদই সেটা শুধু বলছি না, ধর্মস্থানে আপনারা ডোনেশন দিন, গরিব দুঃখীদের ডোনেশন দিন, সেটাও কিন্তু ভালো। কোথাও ঘুরতে গিয়ে কাউকে ডোনেশন দেওয়া সেটাও কিন্তু খুব ভালো। কেউ বেড়াতে যাচ্ছে তাকে আপনি কিছু টাকা দিন, সেটাও কিন্তু আপনার ভালো হবে। দ্বাদশপতি দশমে, দশম ঘর আমাদের কর্মের ঘর, বারবার কর্ম পরিবর্তন, কর্ম করে শান্তি নেই। যে ব্যবসা করছে কর্ম করছে সেটাতে সে শান্তি পাচ্ছে না, তাকে বারবার কর্ম চেঞ্জ করতে হচ্ছে, কর্ম পরিবর্তন করতে হচ্ছে। তার কারণটা কি, কেননা দ্বাদশ দশমের যখন কানেকশন আসে, দ্বাদশ ঘর হচ্ছে পরিবর্তনের ঘর। শুক্র কিন্তু পরিবর্তনকে পছন্দ করে, লাক্সারিয়াস লাইফ কাটাতে পছন্দ করে। শুক্র যেহেতু দ্বাদশের কারক গ্রহ, তো আমরা দ্বাদশ ঘরটাকেই শুক্রের হিসাবে চিন্তা করে নেব। ভোগ বিলাস আনন্দ যদি এরা করতে চায় তাহলে কর্মটা করবে কখন? তো দ্বাদশ দশম কানেকশনের ক্ষেত্রে অনেকাংশে এই সকল মানুষকে কুঁড়ে বলা হয়। এরা কিন্তু জীবনের বেশিরভাগ সময়টাই কিন্তু কি করব বা ইম্যাজিনেশন যেটা হয়, আমরা চিন্তা করছি, স্বপ্ন দেখছি, এতেই কাটিয়ে দেয়। এটা শুধুমাত্র আমি যে যোগগুলোর কথা বলছি এটা কিন্তু অনেকাংশে, ধরুন দ্বাদশ দশম কানেকশন শুধু নয়, দ্বাদশপতি দশমপতি একসাথে বসে আছে, যে কোনো ঘরে বসে আছে, সেক্ষেত্রেও কিন্তু তাদের জন্য প্রযোজ্য। তো যে কোনো ঘরকে বা যে কোনো ঘরের অধিপতিকে নিয়ে যখন আলোচনা করবো, সেই যদি সেই ঘরে নাও বসে থাকে, সেই ঘরের অধিপতির সাথে বসে থাকে, সেখানেও কিন্তু এই ফলাফলটা আসবে। তো দ্বাদশপতি দশমে থাকলে অবশ্যই বলবো যে কোনো রকম হোক, ছোটোখাটো কর্ম হলেও তাদের করা উচিত, সেখান থেকে কিন্তু তারা ভবিষ্যতে বড় হতে পারবে। এদের চাহিদাটা এত বেশি যে আমি যখন কর্মটা করব তখন খুব পজিটিভ, আমার যেটা লেভেল আছে আমি সেই লেভেলটাতে গিয়েই কাজটা করবো, কিন্তু সেটা করলে হবে না। কর্ম যেটা পাবে সেটাই করতে হবে, সেখান থেকে সে ভবিষ্যতে গিয়ে একটা পজিটিভ জায়গা তৈরি করে নেবে। এই বিষয়টা কিন্তু অবশ্যই আপনাদের বোঝা উচিত। মানে কর্মে যখন আপনারা মন দেবেন, সেখানে দ্বাদশ ঘরের নেগেটিভিটি কেটে যাবে। এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। এর পরবর্তীতে আসছি, যদি দ্বাদশপতি আপনার একাদশে থাকে, তো একাদশ ঘর কি, আমাদের আয়ের ঘর। দ্বাদশ ঘর আমাদের ব্যয়ের ঘর। সব থেকে বড় সমস্যা হচ্ছে আয় ব্যয়ের সামঞ্জস্য রক্ষা এরা করতে পারে না। দেখা গেল যে আয় করছে 10 টাকা কিন্তু ব্যয় 20 টাকা, টাকা আসার আগে খরচের লিস্ট রেডি, এইরকম ধরনের সমস্যা কিন্তু আসে। এরা কিন্তু বন্ধু বান্ধব এইসবের পেছনে একটু বেশি ব্যয় করে। দেখা গেল যে বাড়িতে টাকা দিচ্ছে না, অথচ বাইরে আনন্দ মজা ফুর্তি এরকম ধরনের বিষয়ের প্রতি ইন্টারেস্ট তাদের বেশি দ্বাদশ একাদশ কানেকশানে থাকলে। অথবা এইটা দেখা গেছে যে দ্বাদশ একাদশ কানেকশানের ক্ষেত্রে বন্ধু দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়া, বারবার বন্ধু দ্বারা প্রতারিত হওয়া। এরকম অনেক মানুষ আছে যাদেরকে দেখবেন, আমি নিজেও দেখেছি, যে মানে খরচ করছে, তাদের সুযোগ কিন্তু মানে সমাজের কিছু মানুষ আছে বা বন্ধু বান্ধব যারা বলতে পারে তারা নিচ্ছে। তো এই সকল মানুষদের কিন্তু দ্বাদশ একাদশ কানেকশন থাকবে, হতে বাধ্য। নয় দ্বাদশপতি একাদশে বা একাদশপতি দ্বাদশে বা দ্বাদশ একাদশ একসাথে কোনো ঘরে বসে আছে, এরকম ধরনের সমস্যা কিন্তু থাকবে। তো দ্বাদশপতি একাদশে থাকলে সব থেকে আগে দরকার হচ্ছে নিজের টাকা নিজের কাছে না রাখা। দ্বাদশপতি দ্বিতীয় স্থানে থাকলে বা একাদশ স্থানে থাকলে নিজের টাকা নিজের কাছে না রাখা। স্যালারি পেলেন, ফ্যামিলিতে যে কাউকে আপনারা ট্রাস্ট করেন দিয়ে দিলেন, নিজের যতটুকু প্রয়োজন সেই বিষয়টা নিয়ে তারপর খরচ করা উচিত। এই বিষয়টা যদি না করতে পারেন তাহলে ভীষণ সমস্যা হবে। দ্বাদশপতি দ্বাদশ স্থানে, সগৃহস্থ গ্রহ দ্বাদশপতি দ্বাদশ স্থানে থাকলে সেক্ষেত্রে কী হবে, এখানেও বিপরীত রাজ্যের বিষয় চলে আসছে। লগ্নপতি স্ট্রং থাকলে, দ্বাদশপতি দ্বাদশে থাকলে অবশ্যই বিদেশ যাত্রা, বিদেশে গিয়ে সুখ, সেখানে যদি সেটেল হতে পারে বা সেখানে গিয়ে যদি কর্ম করতে পারে সেখানে কিন্তু অবশ্যই ভালো। শয্যা সুখ অবশ্যই তাদের জন্য পজিটিভ। এবং তার সাথে এই দ্বাদশ অষ্টম কানেকশনের ক্ষেত্রে আমি একটা পয়েন্ট মিস করেছি, সেখানে কিন্তু এই যে মুক্তি লাভ, মোক্ষ, আমাদের জীবনের চাহিদাই কিছু নেই, সেই যে বিষয়টা, সেটাও কিন্তু দ্বাদশ অষ্টম কানেকশন এবং দ্বাদশ কানেকশানেও দেয়। ধরুন কারুর মেষ লগ্ন, বৃহস্পতি নবমপতি এবং দ্বাদশপতি দ্বাদশ স্থানে বসে আছে, তাহলে বৃহস্পতি কি তাকে ভোগ বিলাসের দিকে নিয়ে যাবে? সে কিন্তু অবশ্যই তাকে মোক্ষের দিকে নিয়ে যাবে। আমি এই কারণে প্রথমেই আপনাদেরকে বলেছিলাম যে শুক্র আর বৃহস্পতির মধ্যে বর্তমানে কিন্তু আমরা শুক্রকেই বেশি প্রাধান্য দিই। তার কারণ হচ্ছে আসল সুখটা কি সেটা কিন্তু আমাদের কাছে এখনো অবধি মানে খুব সহজভাবে বুঝতে পারি না আমরা। এটা হচ্ছে ব্যাপার। সোনা আর ইমিটেশনের গয়নার মধ্যে যেটা পার্থক্য, সেটাই কিন্তু বৃহস্পতি এবং শুক্রের মধ্যে পার্থক্য।
ঠিক আছে। একটা হতে পারে যে দেখতে হয়তো খুব ভালো নয়, কিন্তু সেটার একটা পজিটিভ গুণ আছে, আর একটা হয়তো দেখতে ভীষণ সুন্দর কিন্তু তার কোনো পজিটিভ গুণ নেই। বাহ্যিক সৌন্দর্য হচ্ছে শুক্রের কানেকশন, সেটাই হচ্ছে ব্যাপার। তো এক্ষেত্রে দ্বাদশপতি দ্বাদশে যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে কিন্তু এটা খুব নেগেটিভ ব্যাপার হয়, যেটাকে বলা হয় জেল যাত্রা। সেটাও কিন্তু তাদের দ্বাদশপতি দ্বাদশে থাকলে হয়, অথবা বারবার ফেঁসে যাওয়া, বারবার ঝুট ঝামেলায় জড়িয়ে পড়া, অথবা এইটাও দেখা গেছে যে দ্বাদশপতি দ্বাদশে থাকলে তাদের ডিজায়ারটা এত বেশি থাকে, তাদের খরচ করার প্রবণতাটা এত বেশি থাকে যে তারা ধার করে টাকা পয়সা খরচ করে, তারা দেনা করে ফেলে। এই যে শুক্রের দ্বাদশ কানেকশন, এইখানে হচ্ছে শুক্র কি যে আমরা মানে একটা মেনটেনে থাকবো। এই শুক্র যদি কারো দ্বাদশে থাকে যে আমরা একটা ন্যাচারাল মেনটেন, আমাদের একটা স্ট্যাটাস মেনটেন করতে হবে, সেই হিসাবে টাকা পয়সা খরচ হতে পারছে যে দেখা যাচ্ছে তার বাড়িতে ঠিকঠাক হয়তো খাওয়া হচ্ছে না, কিন্তু তাকে স্ট্যাটাস মেনটেনের জন্য গাড়ি কিনতে হবে। বাড়ি ভালো নেই অথচ বাইক নিয়ে বা গাড়ি বা চার চাকা যেটাই হোক না কেন তার ইচ্ছা সে কিনবে। এই জিনিসটা কিন্তু অবশ্যই দ্বাদশ ঘরের নেগেটিভিটি। তো এই জায়গাটাকে আপনাদেরকে বুঝতে হবে। যদি আপনারা বোঝেন তাহলে অবশ্যই নিজেরাই নিজেদেরকে সংযত করবেন, এটা খুব সিম্পল ব্যাপার। এইটাই হচ্ছে আজকে আমাদের মেন বিষয় ছিল দ্বাদশপতির সম্পর্কে। আমরা এই সিরিজটা আজকে শেষ হচ্ছে। আমার ইচ্ছা আছে পরবর্তীতে দুটো ভিডিও নিয়ে আসার, যেটা রত্ন এবং মূল নিয়ে। তার কারণ হচ্ছে আমি যখন ওই ভিডিওগুলো আনবো সেখানে কিন্তু অবশ্যই কোন গ্রহর মানে কোন লগ্ন হিসাবে কোন রত্ন পড়া উচিত সেটাও আলোচনা করবো, তাহলে সেক্ষেত্রে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আশা করি আজকে আপনাদের ভিডিও ভালো লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার। যাদের ভিডিও ভালো লেগেছে তারা অবশ্যই একটু লাইক দেবেন, ঠিক আছে।